একদা পূর্ববঙ্গের অর্থাৎ গাজীপুরের শ্যামল ছায়ায় ঢাকা বিশাল এক জনপদ ছিল। এর আকাশ বাতাস, এর অরণ্যের প্রতিটি পাতায় মিশে ছিল ভাওয়ালের রাজাদের প্রতাপ। আর সেই প্রতাপের কেন্দ্রবিন্দু ছিল সুবিশাল দৃষ্টিনন্দন ভাওয়াল রাজবাড়ি। প্রায় ৩৬৫টি কক্ষের এই প্রাসাদ শুধু ইট পাথরের স্থাপত্য ছিল না, ছিল প্রজাদের আস্থার স্থল, আনন্দ উৎসবের ঠিকানা আর শত শত মানুষের জীবিকার উৎস। রাজা কালীনারায়ণ রায় চৌধুরীর হাত ধরে এই জমিদারির খ্যাতি ছড়িয়ে পড়েছিল দিক বিদিক। ব্রিটিশ প্রভুরাও সমীহ করে চলত। একদিকে যেমন ছিল খাজনা আদায়ের কঠোর নিয়ম, লাঠিয়াল বাহিনীর দাপট, অন্যদিকে তেমনই ছিল পিতৃসুলভ শাসন। যে কোনো প্রজা হোক, সে যত নগণ্য, নিঃসংকোচে রাজার কাছে আর্জি জানাতে পারত। দুর্গাপূজার সময় পুরো পরগনা উৎসবে মাতোয়ারা হতো। রাজবাড়ির দ্বার খুলে যেত সকলের জন্য। রাজারা ছিলেন তাদের কাছে শাসকের চেয়েও বড়। রাজা রাজেন্দ্র নারায়ণ রায়ের ছিল 3 পুত্র, বড় কুমার রণেন্দ্র নারায়ণ, মেজ কুমার রমেন্দ্র নারায়ণ এবং ছোট কুমার রবীন্দ্র নারায়ণ। শিকার, নাচ, গান আর বিলাস বেশয়ে ডুবে থাকতেন তারা। তাদের নিয়ে নানা মুখরোচক গল্প ছড়িয়েছিল আকাশে বাতাসে। কিন্তু প্রজারা তাদের ভালোবাসত। বিশেষ করে মেজ কুমার রমেন্দ্র নারায়ণ ছিলেন কিছুটা আলাভোলা, দয়ালু প্রকৃতির। সরলতার কারণেই হয়তো নিয়তির সবচেয়ে নিষ্ঠুর খেলাটি খেলা হয়েছিল তার সাথে। ১৯০৯ সাল পাহাড়ের শীতল হাওয়ায় স্বাস্থ্য উদ্ধারের জন্য মেজ কুমারের স্ত্রী বিভাবতী দেবী, তার ভাই সত্যেন্দ্রনাথ এবং পারিবারিক চিকিৎসককে নিয়ে গেলেন শৈলশহর দার্জিলিংয়ে। সেখানেই ঘনালো এক রহস্যের মেঘ। হঠাৎ করে মেজ কুমারের পেটে তীব্র ব্যথা শুরু হয় এবং কিছুদিনের মধ্যেই রটে যায় রাজা আর নেই। চারিদিকে যখন নিকষ কালো অন্ধকার, সঙ্গে প্রচন্ড ঝড় বৃষ্টি। কথিত আছে সেই দুর্যোগের রাতে তড়িঘড়ি করে মেজ কুমারের নিষ্প্রাণ দেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে। কিন্তু প্রকৃতির সেই তাণ্ডবের মুখে দাহ কাজ অসমাপ্ত রেখেই শ্মশান যাত্রীরা পালিয়ে আসে। এরপর শুধুই শূন্যতা। মেজ কুমারের বিধবা স্ত্রী বিভাবতী দেবী ফিরে এলেন রাজবাড়িতে। সাদা থানে মুড়ে বৈদব্যের জীবন শুরু করলেন। প্রজারা হারালো তাদের প্রিয় রাজাকে। এরপর কেটে গেল দীর্ঘ 12টি বছর। ভাওয়ালের আকাশ থেকে একে একে নিভে গেছে 3 কুমারের জীবনলাল। বিশাল সম্পত্তি দেখভালের নামে ব্রিটিশ সরকার বসিয়েছে কোর্ট অব ওয়ার্ডস। রাজ পরিবারের বিশ্বস্ত দেওয়ান আর বিভাবতী দেবীর ভাইরা মিলেমিশে লুটেছে রাজকোষ। প্রজাদের উপর বাড়ছে শোষণ। ঠিক এমনই এক সময়ে 1921 সালের বসন্তে ঢাকার বাকল্যান্ড বাঁধে উদয় হল এক জটাধারী দীর্ঘদেহী সন্ন্যাসীর। তার চাহনি, তার হাঁটার ভঙ্গি, তার মুখে থাকা বসন্তের দাগ সবকিছুই 12 বছর আগে হারিয়ে যাওয়া মেজ কুমারকে মনে করিয়ে দেয়। খবর ছড়িয়ে পড়ল দাবানলের মতো। ভাওয়ালের সাধারণ প্রজারা, যারা তাদের রাজাকে ভোলেনি, তারা ছুটে এলো ঢাকায়। এ তো আমাদেরই মেজ কুমার। হাজারো কণ্ঠে ধ্বনিত হলো এই বিশ্বাস। প্রজাদের আকুতি, বনের স্নেহ, সবকিছু মিলিয়ে সেই সন্ন্যাসীর স্মৃতিও যেন জেগে উঠতে লাগল। তিনি দাবি করলেন, আমি রমেন্দ্র নারায়ণ, আমাকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছিল। শ্মশানে ফেলে যাওয়ার পর নাগা সন্ন্যাসীরা আমাকে উদ্ধার করে। স্মৃতি হারিয়ে আমি তাদের সাথেই ঘুরে বেরিয়েছি দেশ দেশান্তরে। কিন্তু এই প্রত্যাবর্তন সহজ ছিল না। পথের কাটা হয়ে দাঁড়ালেন স্বয়ং মেজ কুমারের স্ত্রী বিভাবতী দেবী। তিনি তীব্রভাবে সন্ন্যাসীকে প্রতারক, ভণ্ড বলে আখ্যা দিলেন। তার ভাইয়েরা আর ব্রিটিশ ম্যানেজাররাও চাইলেন না যে এই এস্টেটের উপর তার আর কর্তৃত্ব চলমান থাকুক। শুরু হলো উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত এবং দীর্ঘ মামলা, ভাওয়াল সন্ন্যাসী মামলা। এ ছিল এক অসম লড়াই। একদিকে ছিল নিঃস্ব কপোর্দক্ষিণ এক সন্ন্যাসী, আর তার পাশে থাকা হাজারো প্রজাপুঞ্জের অটল বিশ্বাস। অন্যদিকে ছিল ব্রিটিশ রাজশক্তি, রাজপরিবারের অঢেল সম্পদ আর সেরা আইনজীবীদের তীক্ষ্ণ যুক্তি। আদালতের প্রতিটি দিন ছিল নাটকীয়তায় ভরা। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে বৃদ্ধ প্রজারা কান্নায় ভেঙে পড়েছে তাদের রাজাকে ফিরবে। রাজবাড়ির দাইমে এসে শনাক্ত করেছেন শৈশবের ক্ষতচিহ্ন। বোনারা ভাইয়ের জন্য লড়েছেন সমাজের বিরুদ্ধে গিয়ে। অন্যদিকে বিভাবতী দেবী পাথরের মতো নির্লিপ্ত থেকেছেন, বারবার অস্বীকার করেছেন তার স্বামীকে। আইনজীবীরা প্রমাণ করার চেষ্টা করেছেন এই সন্ন্যাসী পাঞ্জাবের এক অশিক্ষিত প্রতারক। দীর্ঘ 16 বছর ধরে এই মামলা গড়িয়েছে ঢাকা থেকে কলকাতা হাইকোর্ট এবং সেখান থেকে বিলেতের প্রিভি কাউন্সিল পর্যন্ত। এটি আর শুধু একটি মামলা ছিল না, হয়ে উঠেছিল বাঙালি জাতের আবেগ আর আত্মপরিচয়ের লড়াই। অবশেষে 1946 সালের 30শে জুলাই চূড়ান্ত রায়।
লন্ডনের প্রিভি কাউন্সিল সমস্ত যুক্তিতর্ক খারিজ করে রায় দিল এই সন্ন্যাসী হাওলের প্রয়াত রাজা রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। সত্যের জয় হলো। দীর্ঘ ৩৬ বছরের লড়াই শেষে একজন মানুষ ফিরে পেলেন তার নাম, তার পরিচয়, তার রাজত্ব। খবর আসতেই গোটা ভাওয়াল পরগনা আনন্দে ফেটে পড়ল। প্রজারা ফিরে পেয়েছে তাদের হারানো মানিক। কিন্তু নিয়তির চেয়ে বড় নাট্যকার আর কে আছে? এই বিজয়ের খবর কলকাতায় পৌঁছানো মাত্র দুদিন পর সেই রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে চিরতরে চোখ বুজলেন ইতিহাসের মহানায়ক রাজা রমেন্দ্র নারায়ণ। যে পরিচয়ের জন্য তিনি জীবনের অর্ধেকেরও বেশি সময় লড়াই করে গেলেন, সেই পরিচয় নিয়ে তিনি একটি সূর্যোদয় দেখতে পেলেন। রাজমুকুট তার মাথায় উঠল না, রাজ সিংহাসনে তিনি বসতে পারলেন। হাওড় রাজবাড়ি তাই আজ শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি এক গভীর দীর্ঘশ্বাসের প্রতীক। এর দেয়ালে কান পাতলে আজও শোনা যায় প্রজাদের কান্না, ষড়যন্ত্রের ফিসফাস আর এক রাজার পরিচয় ফিরে পাওয়ার আকুতি। এ এমন এক ট্র্যাজেডি যা কালের স্রোতেও মানুষের চোখে জল এনে দেয়।